কোনো শিশু যদি প্রতিদিন স্কুলে না আসে তাহলে সে অবশ্যই এই কাঙ্ক্ষিত শিখন ফল থেকে পিছিয়ে পড়বে। আমার মতো 20 জন শিক্ষক দিয়ে কিচ্ছু হবে না যদি মা আপনি নিজে আপনার বাচ্চাকে একটু তদারকি না করেন। প্রত্যেকটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা এত বেশি থাকে যে শিক্ষকের পক্ষে অনেকাংশেই সম্ভব হয়ে ওঠে না প্রত্যেকটি শিশুর কাছে যে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করার। সচেতনতা বাড়ানোর বিকল্প নাই, অভিভাবকদেরকে আরও বেশি সহযোগী হতে হবে শিক্ষকদের সাথে। বর্তমান প্রেক্ষাপটে একজন শিক্ষকের যে সম্মানী তাতে তার মাসে সর্বোচ্চ 15 দিন যায় বলে আমি বিশ্বাস করি না। গুণগত শিক্ষা যদি নিশ্চিত করতে চাই, শিক্ষকের মান উন্নয়ন, তাদের সম্মান এবং সম্মানী দুটোই বৃদ্ধি করা প্রয়োজন। একজন সাধারণ শিক্ষাকর্মী হিসেবে এবং বাংলাদেশের প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করার যে সুযোগ আমার হয়েছে সেই জায়গা থেকে আমি বহুদিন ধরে লক্ষ্য করছি একটি বিষয়, এবং খুব সাম্প্রতিক সময়েও আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলে, বিশেষ করে শিক্ষকদের সাথে এবং অভিভাবকদের সাথে, এমনকি শিক্ষার্থীদের সাথে কথা বলেও একটি জিনিস পরিষ্কার হয়েছি এবং মোটামুটি একটি সিদ্ধান্তে এসেছি। যদিও আমি কোনো গবেষণা করিনি বা ওরকম কোনো কংক্রিট এভিডেন্স আমার হাতে নেই, কিন্তু আমি নানানভাবে আমার অভিজ্ঞতা থেকে, আমার কাজের অভিজ্ঞতা থেকে মানুষের সাথে কথা বলে মোটামুটি একটি ধারণায় পৌঁছেছি যে যে কোনো ক্লাসে শিক্ষার্থীদের 3 ভাগের 1 ভাগ মোটামুটি ভালো করছে বা বেশ অ্যাডভান্সড লেভেলে আছে, আর আরেক ভাগ মোটামুটি একটা মাঝারি অবস্থানে আছে, এবং বাকি যে 3 ভাগের 1 ভাগ থাকলো তারা বেশ খানিকটা পিছিয়ে আছে। আমার কৌতূহল ছিল মূলত, এবং দীর্ঘদিন ধরেই, এবং সাম্প্রতিক সময়ে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, অনেক শিক্ষক এবং অভিভাবকের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি একটি বিষয় বোঝার জন্যে, এই যে 1/3 চিলড্রেন যারা মূলত পিছিয়ে থাকে, যাদেরকে আমরা দুর্বল শিক্ষার্থী বলি, পিছিয়ে পড়া শিক্ষার্থী বলি, তারা আসলে কেন পিছিয়ে? শিক্ষার্থীদের এই যে স্কুলে অনিয়মিত উপস্থিতি, তার কারণে কি প্রভাব পড়ে পাঠে, এবং তার কারণে কিভাবে দিন শেষে তারা শিখন ফল অর্জন করতে ব্যর্থ হয়, এবং শিক্ষকদের চেষ্টা থাকা সত্ত্বেও সেটি সম্ভব কেন হয় না, সেই কথা একটু ওনাদের কাছ থেকে শুনে আসি। প্রাথমিক শিক্ষা নিয়ে এই যে এত আয়োজন এবং এত পরিকল্পনা, কিন্তু দিন শেষে দেখা যায় শিক্ষার্থীরা তারপরেও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। যে সকল পরিবার দরিদ্র তারা শুধুমাত্র স্কুল কেন্দ্রিক, সেখানেও সে নিয়মিত না, যার কারণে এই ঘাটতি একটার উপরে আরেকটা ঘাটতি যোগার কারণে তারা শিক্ষণফল অর্জন করতে পারছে না। যে আমাদের এখন শিক্ষার্থীরা আছে যে নদীতে মাছ ধরে, আর দ্বিতীয়ত বাবা মারা যে পড়ালেখা মনে করে, যে একটা জিনিস তারা মনে করে যে পড়ালেখা শিখে চাকরি নাই, আমার ছেলে মেয়ে লেখাপড়া শেখায়, স্কুলে আসে না। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের শিশুরা অনেকেই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসে, তাই বিদ্যালয়ের বাইরে তাদের পরিবার থেকে লেখাপড়ার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা পাওয়ার আসলে সেরকম কোনো সুযোগ থাকে না। তাই বিদ্যালয়ে যদি তারা কোনো কারণে অনিয়মিত হয় বা দারিদ্রতার কারণে যদি ঝরে যায়, তাহলে আসলে তাদের কাঙ্ক্ষিত শিখন ফলটা অর্জিত হয় না। আমার বিদ্যালয়টা যেখানে, সেখানে হচ্ছে নদী এবং পাহাড় বেষ্টিত। এক একটা শিক্ষার্থীর বাসা অন্তত একজন থেকে একজনের আপনার প্রায় আধা কিলো এরকম দূরত্ব হয়ে থাকে। তো এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে যখন মানে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে বাচ্চারা নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না, রোদ যখন বেশি খরা তাপ হয় তখনও আমাদের বাচ্চাগুলো সবাই উপস্থিত থাকতে পারে না বিদ্যালয়ে। আমরা দেখতে পাই শিশুদের পড়াতে গিয়ে মায়েরা অনেক সময় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলো ভুলভাবে শেখায় যায়। আমরা বিদ্যালয়ে সেগুলা থেকে বের হতে পারি না, শিশুদেরকে বের করতে অনেক কষ্ট হয়ে যায়, এটা একটা কারণ। তাছাড়া আমরা বিদ্যালয়ে যেটুকু সময় পাই ওদেরকে ভালোই ভোট দেওয়ার চেষ্টা করি, কিন্তু বিদ্যালয় থেকে বাড়িতে গিয়ে তারা বই নিয়ে বসানো বা পড়ার চেষ্টা করে কম। আরেকটা হচ্ছে যে অনেক সময় ওখানে জুম চাষ হয়, জুম চাষের সময় অভিভাবকরা কিন্তু অনেক পরিবারে 2-3 জন থাকে, তো কী করে তখন অভিভাবকরা কিন্তু তখন তাদেরকে নিয়ে যায় ওই জায়গায় যেখানে জুম চাষ করে, তো ওখানে নিয়ে যায়, তখন সেই সময়টা কিন্তু ওরা স্কুল থেকে দূরে থাকে। আমাদের এমনিতে এই বাংলা ভাষাটা আমাদের পাহাড়িদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেইটাও একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। আরেকটা হলো আমরা ওখানে যারা প্রত্যন্ত এলাকার, আমি যে জায়গাতে কাজ করি সেই এলাকার, আমাদের পাহাড়ি এলাকা হলো একটা পাহাড়ে একটা গড় আর একটা পাহাড়ে একটা গড়, সেখান থেকে আসতে বা তাদের অনেক সময় সমস্যা হয়। ছেলেরা, বিশেষ করে স্কুলের ছেলেরা 4র্থ শ্রেণীতে পড়ার পরে কাজে চলে যায়। যদি কাউকে ডেকে নিয়ে আসি ক্লাসে, দেখা গেল সে 5 দিনের মধ্যে 2 দিন আসলে শিখলো, 3য় 4র্থ দিন কাজে চলে গেল, 5ম দিন এসে ওই 2 দিনের গ্যাপ পূরণ করতে পারছে না, এক পর্যায়ে সে ঝরে পড়লো।
এমন হয় যে শিশুর মা অথবা বাবা যখন কোনো কাজে চলে যায় তখন সেই শিশুকে আর দেখাশোনার কেউ থাকে না, যার কারণে অনুপস্থিত হয় সে। এটি তার দৈনন্দিন অনুপস্থিতির ঘটনা। আবার এমনও দেখা যায় যে অনেক পিতা যখন বাইরে কোথাও কাজে চলে যায়, ওই শিশুর মা তখন তাকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। এমন সময় সে ফিরে আসে যে সময় হয়তো স্কুলের ভ্যাকেশন শুরু হলো। তাহলে দেখা যাচ্ছে কি একাধিক্রমে তার অনুপস্থিতি হয়ে গেল। এই অনুপস্থিতির কারণে সে যে পিছিয়ে থাকে, পরবর্তীতে যখন সে আবার মূলধারায় ফিরে আসে তখন অন্য শিশুদের তুলনায় সে পিছিয়ে থাকার কারণে সংকোচ বোধ করে, তাদের সাথে পেরে ওঠে না এবং ঘাটতির উপরে আবার ঘাটতি চেপে যায়। এর কারণে সে কাঙ্ক্ষিত সুফল অর্জন করতে ব্যর্থ হয়। শিশুর কাঙ্ক্ষিত শিক্ষণফল অনেকগুলো কারণেই অর্জন হয় না। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষকের অনুপাত। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা এত বেশি থাকে যে শিক্ষকের পক্ষে অনেকাংশেই সম্ভব হয়ে ওঠে না প্রত্যেকটি শিশুর কাছে যে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা। স্কুলে আমাদের শিক্ষকের পরিমাণও কম। আমার বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী কিন্তু সে পরিমাণে শিক্ষক নাই। সেক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা। আমরা দেখা যাচ্ছে প্রথম শ্রেণীতে আমার 60 জন বা 50 জন স্টুডেন্ট আছে। সেক্ষেত্রে তাদেরকে ওভারকাম করা, প্রত্যেকটা স্টুডেন্টকে সঠিক মতো শিক্ষাদান করা এবং পাঠদান করা এবং বর্ণ চেনানো কঠিন হয়ে পড়ে। এটা একটা অন্তরায়। এই কারণে আজকের এই শিক্ষার্থীরা ঝরে পড়ছে, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তারা। যদি শিক্ষা ব্যবস্থার দিকে তাকানো যায় সেক্ষেত্রে দেখা যায়, আমার মনে হয়েছে যে আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য যে সিলেবাস, সেটা তার জন্য অনেকটা বোঝা, অনেকটা বড়। এই সিলেবাস অর্জন করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় এবং এই চাপটা তার উপরে যখন পড়ে তখন তার পক্ষে আর এটা সামাল দেওয়া সম্ভব হয় না, পিছিয়ে যায়। একটা দিকে পিছিয়ে গেলে পরবর্তীতে তার উপরে যখন আর একটা আসে তখন তার পিছন দিকের যাত্রাটাই বেশি হয়, সামনের দিকে সে যেতে পারে না। শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের অভাব এবং যতটুকু প্রশিক্ষণ তারা পায় সেটার ব্যবহারেরও একটা ব্যাপার সেখানে পরিলক্ষিত থাকে। অবশ্যই শিক্ষকের আন্তরিকতার অভাব, শিক্ষকের অদক্ষতা এক্ষেত্রে অনেকটা দায়ী। একটা শ্রেণীতে যখন 30 জন শিক্ষার্থী থাকবে তার মধ্যে কিন্তু কিছু শিক্ষার্থী পারে। আমরা শিক্ষকেরা কী করি, ওই শিক্ষার্থীদের বারবার কিন্তু আমরা সামনে এনে বা তাদের ধরে কিন্তু আমরা ওদের কী করি, কিন্তু যারা পিছিয়ে পড়ে, যারা বর্ণ চেনে না বা কার উপর চেনে না, তারা পিছনে বসে থাকে, তাদের দিকে কিন্তু আমাদের শিক্ষকদের ওই লক্ষ্যটা বেশি থাকে। আরেকটি বিষয় আমার মনে হয় যে আমরা অনেকাংশেই শিক্ষাটাকে শিশুদের সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে ব্যর্থ হই। এক্ষেত্রে আমাদের পাঠ্য বইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকাংশে পাঠ্য বই সেভাবে চমৎকৃতভাবে বা আকর্ষণীয়ভাবে সঠিকভাবে উপস্থাপনের অভাবেও আমাদের শিশুদের কাঙ্ক্ষিত শিক্ষণফল অর্জিত হয় না। একজন শিক্ষক প্রতিদিন একই ধাঁচে তার ক্লাসে যাচ্ছেন, একই ধাঁচে তিনি পড়াচ্ছেন, শিশুরা তাদের মধ্যে কোনো আনন্দ খুঁজে পায় না, যার কারণে সে আনন্দমুখর পরিবেশে যে শিক্ষণটা সেটা তার হয় না, যার কারণে সে আস্তে আস্তে তার কাঙ্ক্ষিত অর্জন থেকে পিছনে পড়ে যায়। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে বন্ধুসুলভ আচরণ গড়ে না ওঠা, এই বন্ধুসুলভ আচরণ গড়ে না ওঠার কারণ হিসেবে আমি মনে করি শিক্ষকরা অনেক হীনমন্যতায় ভুগে। হীনমন্যতার কারণ হচ্ছে অর্থনৈতিক সংকট। কারণ সমাজে এখনও শিক্ষকদেরকে ছোট করে দেখা হয়, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে ছোট করে দেখা হয় এ কারণে যে তারা তাদের জীবনযাপনগুলো অন্যান্য সেক্টরের মতো বা অন্যান্য মানুষের ব্যবসায়ীদের মতো তারা সুবিধাজনক অবস্থায় নেই। আর সুবিধাজনক অবস্থায় না থাকার কারণে সে সমাজে তারা অনেকটাই অবহেলিত। এই অবহেলার কারণেই তারা ক্লাসে গিয়ে বা একজন শিক্ষককে তার আদর দিয়ে ভালোবাসা দিয়ে নিজের সন্তানের মতো আপন করে নিতে পারছে না। বর্তমান প্রেক্ষাপটে একজন শিক্ষকের যে সম্মানী, তাতে তার মাসের সর্বোচ্চ 15 দিন যায় বলে আমি বিশ্বাস করি না। আমি নিজে একজন শিক্ষক হিসেবে বলতে পারি আমার মাসে 15 দিন চলে না। তাহলে যে শিক্ষক প্রতিনিয়ত মানে যার 10 দিন 15 দিন পরে টাকার অভাবে মানে টাকার সমস্যা বা সাংসারিক প্রয়োজন সুবিধা অসুবিধা মেটানোর জন্য চিন্তায় থাকতে হয়, তার ক্ষেত্রে আমার মনে হয় না যে সে ডেডিকেটেড বলেন আমরা যেটা হতে হয় এটা হওয়া খুব কঠিন হয়ে যায় বলে মনে করি। তাহলে সমাধান কিভাবে হতে পারে? এই ছোট্ট আলোচনার মাধ্যমে যে আমি সমাধানের সব কথা বলে দিতে পারবো বা আমি নিজেই যে সমস্যার সমাধান কিভাবে হবে সেটি জানি সেই দাবি করছি না।
তবে কতগুলো বিষয়ের দিকে বোধহয় সবার আগে তাকানো দরকার। এটা কিভাবে সমাধান করা যায়? আমার কাছে মনে হয় অভিভাবক যদি শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য নিশ্চিত করে এবং তাদের প্রতিনিয়ত বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত করে, আর শিক্ষক তাদের ক্লাসকে চমকপ্রদভাবে উপস্থাপন করে পাঠকে চমকপ্রদ করতে পারে, তাহলেই শিক্ষার্থী তার শিখনটা স্থায়ী করতে পারবে। আর সর্বশেষ মনে হয়েছে তারা বাড়ি ফিরে তাদের পাঠটিকে চর্চা করতে পারলে তাদের শিখন ফল অর্জন হবে। আরেকটা বিষয় হচ্ছে তাদের পারিবারিক অসচ্ছলতার কারণে এবং বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে হয়, তারা স্কুলে অনুপস্থিত থাকে। সেটা যদি কমে যায়, ধারাবাহিক অনুপস্থিতি যদি কমে যায়, তাহলে আমার মনে হয় যে তারা আরও বেশি ভালো করতো। আর বাংলা পড়ার ক্ষেত্রে যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, তাছাড়া যে কার চিহ্নের ব্যবহার, সেগুলো দিয়ে সঠিকভাবে উচ্চারণ শিখিয়ে তাকে ভালোভাবে গড়ে তুলতে পারলে সে সঠিকভাবে রিডিং করতে পারবে। অভিভাবক সমস্যা আমি যে কথাটা আমার মাদের বলি যে আমার মতো 20 জন শিক্ষক দিয়ে কিচ্ছু হবে না যদি মা আপনি নিজে আপনার বাচ্চাকে একটু তদারকি না করেন। মানে আমরা কি পড়ালাম বা অন্যকে কি পড়ালো না, আপনি দিন শেষে আপনার বাচ্চাকে নিয়ে অন্তত 10টা মিনিট বসেন, সারাদিনে আপনার বাচ্চাটা কী করলো না এই খোঁজটুকু নেন, তার খাতাটা দেখেন, তার বইপত্রগুলো খোঁজ নেন যে ওই বাচ্চাটা আসলে সারাদিনে কী করেছে। এক্ষেত্রে যেটা আমার মনে হয়, আমি যেটা করি, আমি প্রতিদিন স্কুলে যেয়ে কোন শিক্ষার্থী স্কুলে আসে না তাকে আমি ফোন নাম্বার দিয়ে তাকে ফোন করে নিয়ে আসি। আর বাবা মা যেহেতু অশিক্ষিত গ্রামে, ওই সমস্ত বাবা মারা স্কুলে পাঠায় না, ওদেরকে যদি বাবা মাদেরকে বারবার এনে যদি তাদেরকে বোঝানো যায় যে আপনার ছেলে মেয়েকে শুধু চাকরির জন্য যে লেখাপড়া করতে হবে, এটা না, আপনার বাচ্চাকে নিজে বেঁচে থাকার জন্য, পেটে খাওয়ার জন্য অবশ্যই লেখাপড়া শিখতে হবে। আর লেখাপড়া শিখতে হলে অবশ্যই স্কুলে আসতে হবে। তো আমি যেটা মনে করি, কোনো শিক্ষার্থী যদি স্কুলে নিয়মিত আসে এবং তাকে যদি একজন শিক্ষক আন্তরিকতার সাথে তাদের যদি বর্ণটা শেখাইতে পারে এবং দেখে শিখতে পারে, সেই শিক্ষার্থী কখনো ঝরে যাবে না, তাদের ঠিক তার সে স্বপ্ন শিখায় সে পৌঁছাতে পারবে। অবশ্যই এক্ষেত্রে শিক্ষকের আন্তরিকতা অগ্রগণ্য, এটা বলার অপেক্ষা রাখে না। শিক্ষককে অবশ্যই আন্তরিক হতে হবে, সাথে সাথে অভিভাবকদেরকেও সহযোগিতা করতে হবে শিশুকে নিয়মিতকরণের জন্য। 3 জনের সমন্বয় ঘটানো উচিত, শিক্ষক, ছাত্র এবং অভিভাবক। শিক্ষককে তো অবশ্যই আন্তরিক হতে হবে, শিক্ষক আন্তরিক হলে ছাত্র অবশ্যই আন্তরিক হবে। কিন্তু অভিভাবক যদি সচেতন না হয়, ধরেন একটা ক্লাসে আমরা সর্বোচ্চ একটা বিষয়ের জন্য 35 থেকে 40 মিনিট পাই, তো স্কুল আওয়ারের বাইরে সে যদি একদম আর বাড়িতে গিয়ে বইয়ের সাথে কোনোভাবে সম্পৃক্ত না হয়, শিক্ষক যতই আন্তরিক হোক না কেন, সেক্ষেত্রে কখনোই ভালো ফল পায় না। কিন্তু যদি কোনো শিক্ষকের সন্তান তার নিজ স্কুলে পড়ে, তাহলে ওই সন্তানের সাথে সাথে, কারণ সে বাবা মা কখনো চাইবে না যে তার সন্তান খারাপ হোক বা সাবলীল পাঠক না হোক, এমনভাবে কেউ চাইবে না। কিন্তু আমি আশা করি যদি কোনো প্রাইমারি স্কুলে বা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক তার সন্তান যদি তার নিজ বিদ্যালয়ে পড়াতে পারে, তাহলে তাদের অন্যান্য শিক্ষার্থীদের একই নজরে দেখবে এবং আমাদের দেশের সাবলীল পাঠক বা আমাদের বিদ্যালয়ের সারা বাংলাদেশের সাবলীল পাঠক তৈরি হবে এবং এই হিসেবে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এছাড়াও গুণগত শিক্ষা নিশ্চিতকরণের ক্ষেত্রে আসলে গুণগত শিক্ষক তৈরির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে শিক্ষকদের মান উন্নয়ন, কারণ গুণগত শিক্ষা যদি নিশ্চিত করতে চাই, শিক্ষকের মান উন্নয়ন, তাদের সম্মান এবং সম্মানী দুটোই বৃদ্ধি করা প্রয়োজন। আমরা ধরুন শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা বিদ্যালয় করছি, আমরা শিক্ষক নিয়োগ করছি, শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছি, আমরা পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করছি, অন্যান্য নানা রকম সরকারি সুবিধা আমরা স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি। কিন্তু একটি জিনিস আমরা কি খেয়াল করেছি, সারা দেশে সব অঞ্চলে সব শিশুদের চাহিদা কি একই রকম? নিশ্চয়ই নয়। অথচ আমরা কিন্তু সব শিশুর জন্য মোটামুটি একই জিনিস সরবরাহ করছি। মানে ইংরেজিতে একটি কথা আছে, ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল। অথচ আমরা কিন্তু জাতীয়ভাবে সব শিশুদের জন্য একই জিনিস ডিজাইন করছি এবং একই জিনিস একইভাবে সবাইকে দিচ্ছি। তার মানে যার একটু কম আছে তাকে যে বেশি দিয়ে ওই শূন্যস্থানটা পূরণ করতে হবে, মানে 21টি প্রশ্ন যেখানে চলে আসে,
সেই জায়গাটি কিন্তু আমরা খুব একটা করতে পারছি না। আমরা সবার জন্য, সব শিক্ষকের জন্য একই রকম ট্রেনিং দিচ্ছি, আমরা সব শিক্ষার্থীর জন্য একই রকম মানে বই যেটা দেওয়ার সবাইকে দিচ্ছি, কিন্তু যারা একটু বেশি অভাবের মধ্যে আছে, মানে যার খাবারের সংকট, তার যদি খাবারের ব্যবস্থা আমি না করতে পারি, মানে স্কুল ফিডিং এর কথা বলছি, তাহলে কিন্তু ওই শিশু সকালবেলা না খেয়ে এসে তার পক্ষে খুব একটা ক্লাসে মনোযোগী হওয়া সম্ভব নয় এবং তার পক্ষে শেখাও খুব একটা সম্ভব নয়। যে শিশু শ্রমের সাথে জড়িয়ে যেতে বাধ্য হচ্ছে তার সংসার চালানোর জন্য, তার পেট চালানোর জন্য, তার জন্য যদি সরকারি কোনো ব্যবস্থা না করা হয় এবং ওদের জন্য এই বাড়তি সাহায্যটুকু যদি না পৌঁছে দেওয়া হয় সরকারিভাবে, তাহলে কিন্তু ওই শিশুর পক্ষে শেখাটা বেশ কঠিন হয়ে যায়, বা ওই মা বাবার পক্ষেও খুব কঠিন হয়ে যায় তার সন্তানকে স্কুলে দেওয়া। তার কারণ ক্লাস 4 বা 5-এ বিশেষ করে যারা পড়ে তারা মোটামুটি কাজ করতে শিখে যায়, তাদেরকে স্কুলে পাঠানোর পরিবর্তে তখন মা বাবা পেটের তাগিদে অন্য কোনো কাজে লাগিয়ে দেওয়াটাকে তারা বেশি এটা করতে তারা বেশি পছন্দ করবেন। তার কারণ এটা একেবারেই সামাজিক বাস্তবতা, একেবারেই পেটের টান বলতে আমরা যেটা বুঝি। তো এখানে যদি সরকারি সাহায্য, বাড়তি সাহায্য এখানে না পৌঁছায়, তাহলে কিন্তু তাদের পক্ষে স্কুলে নিয়মিত হওয়াটা খুবই মুশকিল এবং মানসম্মত শিক্ষা অর্জন করানো সেটা আসলে সুদূর পরাহত। হয়তো কিছু সংখ্যক শিশু আমরা যা কিছুই করি না কেন তারপরেও পিছিয়ে থাকবে, কিন্তু সেই সংখ্যাটা যেন খুব বেশি না হয় এবং আমাদের শিক্ষা ব্যবস্থার সমূহ উন্নতি ঘটুক, গুণগত শিক্ষা নিশ্চিত হোক, সবার ভালো হোক, জগতের কল্যাণ হোক। অনেক ভালো থাকবেন সবাই।